নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সালটা 2015। নবকলেবর হয়েছে, প্রভুর নবকলেবর। কিছুদিন আগে 17 সালে 17 বছর পর পর না 19 বছর পর পর নবকলেবর হয়। মার্জনা করবেন, এই বছরটা আমি ঠিক 17 না 19 আমার এই মুহূর্তে মনে নেই, হতে পারে 17 বছর বা 19 বছর পর পর। তো যার হাত ধরে নবকলেবর হয়েছিল প্রভুর, তিনি জগন্নাথ দৈতাপতি। আমরা সবাই তাকে গুরুজি বলি, কেউ কেউ যমনিধা বলে। তো আমার সঙ্গে একটা সাক্ষাৎকারে তিনি এসেছিলেন আমার স্টুডিওতে। সেদিন থেকেই পরিচয়, তারপরে ঘনিষ্ঠতা বাড়ে এবং এখনো যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। গুরুজি মানে অনেকে যমনিদা বলেন। তিনি যখন আসতেন বিভিন্ন ভক্তের বাড়িতে থাকতেন, কখনো গোলপার্কের কাছে মেঘমল্লার একটা ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটটি আবার একটি মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থার কর্ণধারদের। তারা মনে করেন তাদের যা আজকে সমৃদ্ধি তার পিছনে প্রভু জগন্নাথের অসীম কৃপা। আবার কখনো গড়িয়া মেট্রোর কাছে এক ভদ্রলোকের বাড়িতে থাকতেন এবং অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে যমনিদা থাকতেন। তা আমার সঙ্গে তার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। আমি সম্ভবত 2015 আমি একটা পুজোর সঙ্গে যুক্ত, সেই পুজোর উদ্বোধন ওনাকে দিয়ে করিয়েছিলাম। সঙ্গে ছিলেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, আরো অনেক ডিগনিটারিজ। যাই হোক, সেটা অন্য কথা। তো তখন আমি যখন যেতাম গুরুজির কাছে, তখন দেখতাম যে তৃণমূলের নানা স্তরের নেতা তার দর্শন লাভের জন্য উন্মুখ হয়ে আছেন। তারা এখন অনেকে মন্ত্রী, সাংসদ, তাবৎ নেতা। তা আমার তো প্রতি একটু অপ্রতিভই লাগতো। আরে বাবা, এত বড় বড় সব নেতা, আবার শাসক দলের, আমি সামান্য একজন মানুষ, আমি দেখা করতে যাচ্ছি। তো গুরুজি অত্যন্ত আন্তরিকভাবে আমার সাথে গল্প করতেন, নেতারাও আসতো, আমিও থাকতাম, গল্প টল্প হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে হোম যজ্ঞ গুরুজি করেছিলেন। পরে অবশ্য একটু সম্পর্কের টানাপোড়েন হয়। এই যে দীঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, মানে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা যিনি ছিলেন, রাজেশ দৈতাপতি, পুরী থেকে এসেছিলেন। তিনি গুরুজির ভাই, নিজের ভাই, সম্ভবত ছোট ভাই। তা দীঘাতে তো পুরীর জগন্নাথ মন্দিরের ক্লোন হলো। পুরীর কোনো সেবায়েত অবশ্য দীঘার মন্দিরের নিত্য পূজার সঙ্গে থাকছেন না, সেটা করবেন ইসকনের সদস্যরা। কিন্তু যেটা হলো, দীঘায় জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠাকে অনেকটা পিছনে ফেলে দিল কুনাট্য, রাজনৈতিক চর্চা। জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন, পাতাজোড়া বিজ্ঞাপন, মুখ্যমন্ত্রী থাকবেন, হোমে থাকবেন, যজ্ঞে থাকবেন, আরতি করবেন, তার উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হবে, এইসব বিজ্ঞাপন বেরিয়েছিল। কিন্তু দুপুরের পর থেকে সেগুলো যেন পিছনে চলে গেল। সামনে এলো রাজনৈতিক চর্চা। সৌজন্যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ বাবু গেলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন, সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। দিলীপ বাবু চিরকাল সেই ডোন্ট কেয়ার মানসিকতা। তার বক্তব্য, প্রভু ডেকেছেন, রাজ্য সরকার আমন্ত্রণ জানিয়েছেন, তাই তিনি ঈশ্বর দর্শনে এসেছেন, এখানে দল কোনো বিষয় নয়। এবং যথারীতি দিলীপ বাবুর এইভাবে রাজ্য সরকারের আমন্ত্রণে যাওয়া, সস্ত্রীক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা করা, সেই ভিডিও সমাজ মাধ্যমে, টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এবং বিজেপি দিলীপ বাবুর এই ভূমিকাকে সমর্থন করেনি, সেটা সুকান্ত বাবু বলেছেন। দিলীপ বাবু
শুভেন্দু বাবু সহ অনেকজনের উপর ভয়ঙ্কর রকম রেগে আছেন। তার ক্ষোভের কারণ শুভেন্দু বাবু তাকে কাঠি করেছেন, সেই জন্য তিনি মেদিনীপুরে আসন থেকে লড়তে পারেননি, তাকে একেবারে শেষ মুহূর্তে অন্য আসনে পাঠানো হয়েছিল, সেখানে তিনি শোচনীয়ভাবে হেরেছেন। মেদিনীপুরে লড়লে পরে তিনি সিটটাকে রক্ষা করতে পারতেন। তার অভিযোগ শুভেন্দুবাবু বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে দরবার করে তাকে মেদিনীপুরের আসন থেকে সরিয়েছিলেন। সম্পর্ক আগে থেকেই খারাপ হচ্ছিল, তারপর চরম তিক্ত হয়ে যায়। যখন শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দিলেন, দিলীপবাবু রাজ্য সভাপতি, একটা সভায় যেখানে দুজনেই উপস্থিত ছিলেন, তখন শুভেন্দুর মুখে শুনেছিলাম যে লাল মাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু একসঙ্গে লড়ে তৃণমূল সরকারকে উৎখাত করবে। তারপর দুজনের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। দিলীপবাবুর বিয়ে করছেন এই খবরটা প্রথম ফাঁস করেন তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বাবুর সঙ্গে দিলীপবাবুর ব্যক্তিগত সম্পর্ক আছে। বিজেপির অনেক নেতা দিলীপবাবুকে শুভেচ্ছা জানিয়েছিলেন তার নতুন জীবনের জন্য, শুভেন্দুবাবু জানাননি। শুভেন্দুবাবু সেনকে বললেন যে প্রেম প্রীতি ভালোবাসা বিরহ দহন। আমি ভাবছিলাম শুভেন্দুর বক্তব্য শুনে, আরে ও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আবার কবিতা টবিতা লেখা শুরু করলো নাকি? এমন ভাবে বলছিল যে প্রেম প্রীতি ভালোবাসা বিরহ দহন এইসবের সঙ্গে বা এইসব বিষয় নিয়ে কিছু ও বলবে না। আসলে নাম না করে দিলীপ ঘোষের প্রতি তার যে অসূয়া, এটা শুভেন্দু পরিষ্কার করে দিয়েছেন, এবং দিলীপ বাবুও নাম না করে শুভেন্দু সৌমিত্র খানকেই নিশানা করেছেন, বিশেষত শুভেন্দু অধিকারীকে। এই যে অলীক কুনাট্য, আমি কুনাট্যই বলবো, প্রভুর প্রাণ প্রতিষ্ঠা, মন্দিরের দ্বারোদ্ঘাটন, সেটা পিছনে চলে গেল না। সামনে এলো এই বেনজির কুৎসা, তর্জা এবং নিম্ন রুচির কথাবার্তা। দিলীপবাবু যেভাবে বলেছেন জবাব দিয়েছেন সৌমিত্র খান, বা সৌমিত্র খান যখন বলেছেন দিলীপবাবু পাল্টা জবাব দিয়েছেন। আপনারা যদি দেখেন সেই বক্তব্যগুলো, ওগুলো বাঙালি সংস্কৃতির সঙ্গে যায় না। পাড়ার ছেনমস্তানরা এইভাবে কথা বলে। তথাগত রায় দিলীপবাবু সম্পর্কে মন্তব্য করেছেন, দিলীপবাবু যে শব্দগুলো বন্ধ ব্যবহার করেছেন, রাজনীতিতে এইসব ভাষা চলে নাকি? কোন জায়গাতে নেমেছে রাজনীতি? কি তার ভাষা? সব দল, আমি এখানে বিজেপিকে সিঙ্গেল আউট করতে চাই না, শাসক দল প্রধান বিরোধী দল সবাই এক দোষে দুষ্ট। প্রশ্ন হলো, যাকে উপলক্ষ করে এত আয়োজন, যার মন্দির, যার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা, তিনি এই রাজনৈতিক তরচায় পড়ে গেলেন। তাই আমি শিরোনামটা দিয়েছি, প্রভু এবার একেবারে ফেঁসে গেলেন। সত্যিই তো, জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, তিনি লিভিং গড। প্রভুর কাছে যা চাইবেন প্রভু আপনাকে তাই দেবেন। ভক্তি বলে প্রভুকে ডাকতে হবে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। কিন্তু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা ঘিরে যে জিনিসটা পশ্চিমবঙ্গে হলো, আমি এত নিম্ন রুচির পলিটিক্যাল ডিসকোর্স কখনো দেখিনি, বলতে বাধ্য হচ্ছে। যে কুশীলবরা এই বিতর্কের নায়ক, তাদের মুখের ভাষা বাঙালির ভাষা নয়। শুনলে মনে হবে বাংলা, কিন্তু যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে কানে লাগে, কানে লাগে। কোন রাজনৈতিক সমাবেশে তখন ইলেকশনের টেম্পো, অনেকে অনেক রকম কথা বলেন, তখন সেখানে অকথা কুকথাও হয়,
কিন্তু প্রভু জগন্নাথের মন্দির উদ্বোধন, প্রভুর প্রাণ প্রতিষ্ঠা, বিষয়টাকে তো মাথায় রাখতে হবে যারা বক্তব্য দিচ্ছেন। কোনখানে দাঁড়িয়ে বলছি? সাক্ষাৎ প্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে এসছি, সেখানে আমার মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আমি বলে যাব। ঈশ্বর দর্শনে এসেছিলেন দিলীপ বাবু, তো ঈশ্বর দর্শন করুন না। সংবাদ মাধ্যম আপনার সামনে মাইক্রোফোন বাড়িয়ে দিলেই আপনাকে বলতে হবে? আর এত আমি 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 এই করেছি, আমি সেই করেছি। আপনার সময় বিজেপি ৭৭টা বিধানসভার আসন পেয়েছিল, ১৮ জন সাংসদও ছিলেন, ঠিক। কৃতিত্বটা কি শুধু আপনার, নাকি আপনার সঙ্গে যে টিম ছিল তাদের? স্বয়ং অমিত শাহ ওই কৃতিত্ব কিন্তু দিয়েছিলেন মুকুল রায়কে ১৮টা আসন জেতার। আপনার সঙ্গে তো মুকুল বাবুর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এত আমি আমি কি, কখনো তো আমরা বলতে শুনলাম না। এখানেই প্রশ্ন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আপনি গল্প করলেন, সৌজন্য বিনিময় করলেন, আমার ওসব নিয়ে কিছু বলার নেই। আপনি যে কথাটা বলেছেন যে কেন যাব না, রাজনীতিতে তো শত্রু নেই, প্রতিপক্ষ হয়, কিন্তু এই কনসেপ্টটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গুলিয়ে দিয়েছেন। যখন ক্ষমতায় এলেন তখন তার মন্ত্রীরা কি বলেছিল? চায়ের দোকানে সিপিএম এর সঙ্গে বসবে না, সিপিএম এর বাড়িতে মেয়ের বিয়ে দেবে না, সিপিএম কেউটে সাপের মতো। এই যে রাহুল সিনহার বিবাহ বার্ষিকী হলো, কততম যেন, অনেককে আমন্ত্রণ করেছিলেন, কজন গেছিলেন শাসক দলের? এখন বিজেপির কোন নেতার সামাজিক অনুষ্ঠানে তৃণমূল নেতারা যায় না, তৃণমূল নেতাদের কোন সামাজিক অনুষ্ঠানে বিজেপি নেতারা আমন্ত্রণই পান না, তো যাওয়ার প্রশ্নই ওঠে না। এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো হচ্ছে 11 সালের পরের ফেনোমেনা। তাহলে আপনি হঠাৎ করে বার্তা দিলেন যে শত্রু নয় প্রতিপক্ষ, আপনি যে রাখেন তার কাছে চলে যান। আপনি রাজনীতিটাই করেছেন, আপনি শুভেন্দু অধিকারীকে খাস্তা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে গিয়েছিলেন। আপনি জানতেন এটা নিয়ে বিতর্ক হবে, সংবাদ মাধ্যম সারাক্ষণ দেখাবে, তাতে আপনি বেঁচে থাকতে পারবেন, লাইমলাইটে থাকতে পারবেন, এবং তৃণমূলের হাতটা শক্ত হবে। তারা দেখাবে, বলবে দেখো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মমতার আমন্ত্রণে এলেন, কিন্তু বিরোধী দলনেতা কুৎসা করে যাচ্ছেন, আপনি এটাকে এন্ডোর্স করলেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম বিরোধী আন্দোলন করতেন তখন কিন্তু তিনি সিপিএম কে ছেড়ে কথা বলতেন না, কোনো সৌজন্য টৌজন্যের ধার তিনি ধারতেন না। তার এই আদি অকৃত্রিম বাম বিরোধিতায় বাংলার মানুষকে তার পাশে এনে দাঁড় করিয়েছিল। বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু হয়েছিলেন তিনি। তারপর সিপিএম যখন ক্ষমতা থেকে চলে গেল, বুদ্ধবাবু যখন অসুস্থ হলেন, রাজনীতি করলেন না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবু অসাধারণ মানুষ ছিলেন বলতে শুরু করলেন। আসলে বুদ্ধবাবু সক্রিয় রাজনীতিতে নেই, অন্যরা আছে, তাই বুদ্ধবাবুকে মহান ব্যক্তিত্ব বললে সিপিএম এর মধ্যে একটা তৈরি করা যায়, কনফিউশন তৈরি করা যায়। এটাই আপনি করেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মমতা এটাই করেছেন। কোন ব্যক্তি সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেন, আপনার বিরোধী দলে থাকলেও যখন তিনি ক্ষমতায় ছিলেন বা সক্রিয় রাজনীতিতে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 1% জায়গা ছাড়েননি, সৌজন্য তো দূরের কথা। যখন তিনি অবসরের গ্রহে চলে গেলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সব সৌজন্য নিয়ে তার পাশে এসে দাঁড়ালেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি। এই রাজনীতি বাংলায় সিপিএম বিরোধী মানুষ গ্রহণ করেছিল বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে হারাতে পেরেছেন। এটা বাংলার ট্র্যাডিশন। আপনার এই ভূমিকায় শুভেন্দু মুচকি হাসছে,
কারণ শুভেন্দু ওই একই রাস্তায় হাঁটছে যে আমার প্রধান লক্ষ্য হচ্ছে তৃণমূলকে ক্ষমতা থেকে হটানো। আমি এমন কোনো পদক্ষেপ করব না, এমন কোনো ফ্রেমে আসব না যেখানে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর হাসি মুখের ছবি বাংলার মানুষের কাছে যায়, বিশেষ করে তৃণমূল বিরোধী মানুষের কাছে। শুভেন্দু মনে করে তাতে তার ক্ষতি, বিজেপির ক্ষতি। আপনি ঠিক উল্টোটা করলেন এই জন্যই যে শুভেন্দুকে খাস্তা করা যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না দিলীপ বাবু, এটা বাস্তব। আপনার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে সেটা আপনি ঠিক করবেন। মনে আছে ফিশ ফ্রাই খেয়েছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা? তার খেসারত বামেদের দিতে হয়েছিল। 2008 সালে আমার একটা ঘটনা মনে আছে। আমাদের লোয়ার রডন স্ট্রিটে সুরিয়া অ্যাপার্টমেন্টে সোমেন মিত্র ফ্ল্যাটে সুব্রত মুখার্জি গেলেন। সলতেটা থেকে গিয়ে পাকানো হচ্ছিল। সুব্রত বাবু গেলেন মমতার মেসেজ নিয়ে, কাল কিছুদিনের মধ্যেই সোমেন বাবু তৃণমূলে জয়েন করলেন। সোমেন বাবুকে তৃণমূলে নিয়ে আসার পিছনে যিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন, আপনাকেও দীঘার জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানে হাজির করানোর পিছনেও তার মুখ্য ভূমিকা ছিল। সোমেনবাবু জীবনের সব থেকে বড় ভুলটা করেছিলেন তৃণমূলে যোগ দিয়ে। পরে সোমেনদা সবাইকে এই কথাটা বলেছেন, বাধ্য হয়েছিলেন, শিখা মিত্র চাপ ছিল। সেই সোমেন মিত্র 2014 সালের পর থেকে রাজনীতির ময়দানে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন। এমনকি নিজের চৌরঙ্গী সিটও তিনি রক্ষা করতে পারলেন না বাম কংগ্রেসের জোট প্রার্থী হয়ে। সোমেনবাবুর সোমেন মিত্র হয়েছিলেন কংগ্রেস রাজনীতি করে, তার মমতা বিরোধী অবস্থান একটা ছিল, ভুল করেছিলেন। তাই শিখা মিত্র সিন্ড্রোমে যদি আপনার ঘনিষ্ঠরা ভোগেন, তাহলে আগামী দিনে তার পরিণতি সবসময় খুব মঙ্গলময় নাও হতে পারে। সোমেন মিত্র জলজান্ত প্রমাণ। আবার সৌজন্য রাখার অন্য একটা রাজনৈতিক কষ্ট আছে। সুব্রত মুখার্জি, সোমেন মিত্র জ্যোতিবাবুর সঙ্গে তো খুব ভালো সম্পর্ক রাখতেন। প্রত্যেক পুজোয় বিজয়ার পরে ছন্দবাণী মুখোপাধ্যায়কে নিয়ে সুব্রত মুখোপাধ্যায় যেতেন, জ্যোতিবাবুকে প্রণাম করতেন, বিজয়া করতেন। তাই তাকে তরমুজ বলা হতো। ভিতরটা লাল, বাইরেটা সবুজ। মানে সোমেন সুব্রত তরমুজ, মমতা বন্দ্যোপাধ্যায় আপোষহীন সিপিএম এর বিরুদ্ধে, তার ডিভিডেন্ড মমতা পেয়েছেন সিপিএম বিরোধী লড়াইয়ে। শুভেন্দু এই রাস্তাটাই নিচ্ছেন। তার অনেক বক্তব্য, মানে যেভাবে ও বলে, আমি সহমত নই। এত উত্তেজনা ভালো নয়। এয়ারপোর্টে গিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে শুভেন্দু যেরকম করছিল, আমার মোটেই ভালো লাগেনি। যখন ওই পাহেলগামে জঙ্গি হানার পর যে ভদ্রমহিলা বাচ্চা ছেলেটিকে নিয়ে এলেন, যার হাজবেন্ড মারা গেছেন ফ্লোরিডার ইঞ্জিনিয়ার, ওই বাচ্চা ওই ট্রমার মধ্যে সে ফিরেছে এয়ারপোর্টে, কলকাতায় বাড়িতে মা আছে, তাকে নিয়ে শুভেন্দু যেরকম রিয়াক্ট করছিলেন আমি সমর্থন করি। আবার শুভেন্দুর এই রাজনীতিটাকে আমি সমর্থন করি। ও মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূলকে ক্ষমতা থেকে হটাতে চায় এবং সেই জন্য তৃণমূলের সঙ্গে ও আপোষহীন লড়াই করবে। আমার দৃঢ় বিশ্বাস শুভেন্দুর এই অবস্থানকেই শিলমোহর দেবেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। আপনার এই সৌজন্যের রাজনীতির তত্ত্ব 1 বছর বাদে বিধানসভা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন করবে বলে আমার মনে হয় না। কিন্তু এই রাজনৈতিক টর্চার
নির্যাসটা কি হলো? দিলীপ বাবু তৃণমূলের মানে তিনি তৃণমূল যাবেন কি যাবেন আমি জানি না, হয়তো যাবেনই না, আমি ধরলাম যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় গেলেন, প্রচার হলো, হেডলাইন লইলেন। এতে তৃণমূলেরও কোনো ক্ষয় বৃদ্ধি হবে না, বিজেপিরও কোনো ক্ষয় বৃদ্ধি হবে না, একটা ভোট কারুর বাড়বে না কমবে না। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের এই তামাশায় একটা কথাই মনে হলো, জগতের নাথ জগন্নাথ প্রভু ফেঁসে গেলেন এই রাজনীতির দড়ি টানাটানির মধ্যে পড়ে। সব থেকে খারাপ লেগেছে এটাই।